হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আলোচনা করব 2026 সালের পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কার মানে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। টোটাল 2026 সালে 131 জন পেয়েছে। ডিটেলড আলোচনা থাকবে। এইবার দেখো, নাম কোন রাজ্য থেকে এসছে এগুলো তো তোমরা হচ্ছে গুগল করেই পেয়ে যাবে। তো আমার ভিডিও কেন দেখবে? দেখো, পরীক্ষায় আসে হচ্ছে তারা কত সালে পেয়েছে এটা তো নিশ্চয়ই আসবে, তাদের রাজ্য আসবে এবং আসবে তাদের ক্ষেত্র থেকে, তারা কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত এবং তাদের কোনো বই আছে কিনা, তাদের কোনো কোনো অন্য আদার্স কোনো ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশনস আছে কিনা, সেই এক্সট্রা ইনফরমেশনসগুলো তুমি পাবে আমার ভিডিওতে। ভিডিওর লেন্থ দেখছো বড়, সুতরাং একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ভিডিওতে ক্লিক করেছো। এখানে আমি ইনফরমেশন কিন্তু একেবারে কিপটমো করি না, ভরে ভরে ইনফরমেটিভ ভিডিও ইনফরমেশন দিয়েছি। তো চলো শুরু করবো আজকের ভিডিও। পদ্ম পুরস্কার 2026। পদ্ম পুরস্কার তিনটে ইয়েতে দেওয়া হয়। সর্বোচ্চ পুরস্কার যেটা পদ্মের মধ্যে সেটা হচ্ছে পদ্ম বিভূষণ। পদ্ম বিভূষণ হচ্ছে সর্বোচ্চ পদ্ম পুরস্কারের মধ্যে 1 নম্বর। এটা পেয়েছে এই বছর টোটাল 5 জন। মনে রাখতে হবে, এইখান থেকে প্রশ্ন আসবে যে পদ্ম বিভূষণ কতজন পেয়েছে। পদ্ম বিভূষণ পেয়েছে 5 জন। দেন আসছে সেকেন্ড ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে তোমার 13 জন পেয়েছে পদ্মভূষণ। পদ্মভূষণ 13 জন পেয়েছে এবং পদ্মশ্রী সেটা 3 নম্বরে আসছে, সেখানে পেয়েছে 113 জন। বরাবর পদ্মশ্রী পুরস্কার বেশিই পায়, এই বছর পেয়েছে 113 জন। টোটাল হয়ে যাচ্ছে 131 জন। তাহলে মনে রাখতে হবে টোটাল তিনটে মিলিয়ে 131 জনকে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে নাম্বারটা মনে রাখবে 5, 13, 113। 5, 13, 113 টোটাল 131 জন পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এই যে দেখতে পাচ্ছ এইরকম করে মেডেলগুলোকে দেখতে লাগে, ঠিক আছে। আর পদ্ম পুরস্কার সব সময় দেয়া হয় বা ঘোষণা করা হয় তোমার প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন, মানে 26শে জানুয়ারির আগের দিন 25শে জানুয়ারি। তো 25শে জানুয়ারি প্রতি বছর ঘোষণা করা হয়। তো এই তিনটে পদ্ম পুরস্কার। এবার ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন। সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন। তো 1 নম্বরে তোমার ভারতরত্ন আসে। দেন তোমার 2 নম্বরে আসে তোমার 2 নম্বরে আসে পদ্মবিভূষণ। সেকেন্ড হাইয়েস্ট, দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় পুরস্কার পদ্মবিভূষণ। তৃতীয় সর্বোচ্চ পুরস্কার ভারতবর্ষের মধ্যে পদ্মভূষণ এবং 4 নম্বরে আসছে পদ্মশ্রী। কিন্তু যদি বলি পদ্ম পুরস্কারের মধ্যে হাইয়েস্ট বলো, পদ্ম পুরস্কারের মধ্যে সর্বোচ্চ পদ্মবিভূষণ, কিন্তু ভারতরত্নকে কাউন্ট করলে হয়ে যাবে এটা সেকেন্ড হাইয়েস্ট ভারতের মধ্যে বেসামরিক পুরস্কার। বেসামরিক মানে এখানে কোনো সামরিক ব্যক্তিরা, তাদেরকে দেয়া হবে না। বেসামরিক মানে তুমি আমি সাধারণ ভারতীয় যারা, তারা পদ্মবিভূষণ এগুলো পেয়ে থাকি, মানে পদ্ম পুরস্কার পেয়ে থাকি, ঠিক আছে, বোঝা গেল। এবার 2026 সালে 131 জনের মধ্যে এই যে লিস্টটা দেখতে পাচ্ছ, এইটা অনেক ইম্পর্টেন্ট একটা স্লাইড। এখান থেকে ভরে ভরে প্রশ্ন হতে পারে, ইনফরমেশনগুলো মনে রাখবে। টোটাল 131 জন পদ্ম পুরস্কার পেয়েছে। আর এই 131 জনের মধ্যে দুটো ঘটনা এমন হয়েছে ডুও কেস। ডুও কেস কি? ডুও কেস মানে তোমার দুটো মানে একটাই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, 2 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড কাউন্ট হয়েছে একটা, মেডেল কাউন্ট হয়েছে একটা, কিন্তু 2 জন ব্যক্তিকে। তার মানে মেডেলটাকে হাফ করে ভেঙে দিয়েছে না, মেডেল দিয়েছে 2 জনকেই, আলাদা আলাদা মেডেল দিয়েছে। 2 জনকে মিলিয়ে একটা অ্যাওয়ার্ড কাউন্ট করা হয়েছে। এমন ডুও কেস হয়েছে দুটো, ঠিক আছে। তারপরে মহিলা পেয়েছে 19 জন। পয়েন্ট টু বি নোটে, এটা একেবারে যত্ন সহকারে খাতার মধ্যে সাজিয়ে লিখে রাখতে হবে যে এই বছর মহিলা 19 জনকে দেয়া হয়েছে পদ্ম পুরস্কার, তিনটে মিলিয়েই। এরপরে দেয়া হয়েছে বিদেশি, এনআরআই, পিআইও এবং ওসিআই বিভাগের থেকে 6 জনকে দেয়া হয়েছে। তাহলে 6 জন এমন ব্যক্তি রয়েছে যারা ফরেনার, মানে ফরেনার বলো, এনআরআই বলো। এনআরআই মানে ভারতীয় কিন্তু কর্মসূত্রে বাইরে থাকে, তাদেরকে এনআরআই বলি। আবার ভারতীয় বংশোদ্ভূত ফরেনার ব্যক্তি কিন্তু ভারতের সাথে তাদের মা বাবা ফ্যামিলির কেউ না কেউ কানেক্টেড রয়েছে, সেই কারণে তাদেরকে দেয়া হয় ওআইসি, এই তোমার কার্ডটা দেয়া হয়, বা ওআইসি টাইপের তোমার ভিসা দেয়া হয় তাদেরকে। তো এরকম ব্যক্তি টোটাল 6 জন পেয়েছে, ফরেনার টরেনার সবাইকে নিয়ে, ঠিক আছে। এবং মরণোত্তর 16 জনকে দেয়া হয়েছে। এই ইনফরমেশনগুলো সুন্দর করে হাইফেন দিয়ে খাতার মধ্যে নোট ডাউন করবে, সারা বছর কাজে লাগবে। সারা বছর যতদিন পরীক্ষা হবে না 2026-এর প্রত্যেকটা পরীক্ষাতে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা,
সবাই জানি আমরা যে পদ্ম পুরস্কার এবং হচ্ছে ভারতরত্ন 1954 সালে স্থাপিত হয়েছে। এবার ভারতের বেসামরিক পুরস্কারের মধ্যে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে ভারতরত্ন, যেটা কিছুক্ষণ আগে তোমাদের বললাম, ভারতরত্ন সর্বোচ্চ। এবার সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে পদ্মবিভূষণ, 1954 সালেই হচ্ছে তোমার এটাকে এস্টাবলিশ করা হয়েছে, তৈরি করা হয়েছে। যখন এটাকে 1954 সালে তৈরি করা হচ্ছে তখন বলা হচ্ছে পদ্মবিভূষণ বলা হচ্ছে, কিন্তু এর মধ্যে তিনটে ক্যাটাগরি বা শ্রেণী রাখা হয়েছে, পদ্মবিভূষণ 1, পদ্মবিভূষণ 2 এবং পদ্মবিভূষণ 3 বলা হতো। কিন্তু পরের বছর হচ্ছে একটু চেঞ্জ করে সরকার, সরকার এটাকে পরিবর্তন করে, সরকার এটাকে পরিবর্তন করে বলা হয়, বলে কি বলে, সরকার বলে 1955 সালে যে পদ্মবিভূষণ নামটা রাখবো না, আমরা এটাকে পুরোপুরি একটা বাস্কেট বানাবো, বাস্কেটটাকে বলছি পদ্ম পুরস্কার। তাহলে পুরো ঝুড়িটা হচ্ছে পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কারের মধ্যে সর্বোচ্চ হচ্ছে পদ্মবিভূষণ, তারপরে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে পদ্মভূষণ, তারপর হচ্ছে পদ্মশ্রী। কেন দেয় পদ্মভূষণ বা পদ্ম পুরস্কার, কেন দেয়া হয়? ভারতরত্নের মতো সেম, আমি দেখো বইয়ের ভাষায় অনেক রকম থাকবে, এখানে লেখা হচ্ছে ব্যতিক্রমী সেবা এই সেই ইত্যাদি ইত্যাদি, বইয়ের ভাষায় অনেক রকমের জটিল জটিল শব্দ ব্যবহার করা থাকে। সিম্পল ভাষায় বলছি, যেই ভারতীয় যেই ক্ষেত্রের সাথে সম্পর্কিত তারা তার ফিল্ডে বেস্ট দিয়েছে, সে তার জন্যই তাকে দেয়া হবে। কেউ মনে করো অভিনেতা, সে দীর্ঘদিন অভিনয় করেছে এবং হচ্ছে ভারতীয়কে এন্টারটেন করেছে যুগের পর যুগ, যেমন ধর্মেন্দ্রকে দেয়া হয়েছে। ধর্মেন্দ্রকে কেন দেয়া হয়েছে? তার কারণ তার ফিল্ডে তিনি বেস্ট, সেই জন্য তাকে দেয়া হয়েছে। আলকা ইয়াগনিক, তিনি সঙ্গীতের সাথে যুক্ত, তার ফিল্ডে তিনি বেস্ট দিয়েছে, দীর্ঘদিন থেকে ভারতের বিভিন্ন গান গেয়েছে, হাজার হাজার গান গেয়েছে, বিভিন্ন ভাষায় গান গেয়েছে, সেই জন্য দেয়া হচ্ছে। কেউ মনে করো ডক্টর, ডক্টরি ফিল্ডে সে হচ্ছে বেস্ট দিয়েছে, মেডিসিন নিয়ে রিসার্চ করেছে, বা মনে করো অনেক হচ্ছে তোমার ভারতীয়দের মনে করা হচ্ছে বিনে পয়সা চিকিৎসা দিয়েছে, বা খুব কম পয়সা নিয়ে সে হচ্ছে চিকিৎসা করে গেছে দরিদ্রদের জন্য। তো যে যেই ফিল্ডে বেস্ট, সে হচ্ছে আর্টিস্ট হোক, সে ডান্সার হোক, সে পেইন্টার হোক, অভিনেতা হোক, কিংবা সাধারণ গ্রামের মানুষ, তোমার আমার মতন ব্যক্তিও কিন্তু পদ্ম পুরস্কার পেতে পারে, তিনটের মধ্যে যে কোনো একটা পেতেই পারে। ঠিক আছে, তো ওই রকম করে বিশেষ কোনো ক্রাইটেরিয়া ভাবে সেট করা নেই যে হ্যাঁ এই ব্যক্তিটা অঙ্কের সাথে যুক্ত তাহলে সেই পাবে। যেমন হচ্ছে নোবেলের ক্ষেত্রে 6টা ক্যাটাগরি ফিক্স করা আছে, ওই 6টা ক্যাটাগরির মধ্যেই নোবেল দেবে, এর বাইরে কেউ পাবে না। কিন্তু পদ্ম পুরস্কার বলো, মানে তিনটেই, পদ্ম পুরস্কারের মধ্যে তিনটেই আসুক, বা ভারতরত্ন বলো, কোনো ক্যাটাগরি এভাবে করে ডিফাইন করা নেই। যে যে ফিল্ডের মধ্যে বেস্ট আছে, ভারতকে, ভারতের নাম উঁচু করেছে এবং মানুষের সেবায় কাজে নিযুক্ত হয়েছে এবং নিয়োজিত ছিল তার জীবন, তো তাদেরকেই দেওয়া হবে হচ্ছে পদ্ম পুরস্কার বা ভারতরত্ন, যাই বলো না কেন। ঠিক আছে, পরবর্তী আমরা দেখব যে আমাদের যে প্রো টু 02 প্রো ব্যাচ 5.0 খুব ভালোভাবে সমাপ্ত হয়েছে। তার জন্য স্টুডেন্টরা বারবার আমাদের ডিমান্ড করছিল স্যার একটা নতুন ব্যাচ চাই, সেই কারণে আমাদের 6.0 এসছে। 6.0 তে তুমি কি পাচ্ছ, যার জন্য তুমি ভর্তি হবে, আমি বেস্ট দেব তোমাদের, আমরা তোমাদের বেস্ট দেব। আর বেস্টের জন্য সব ধরনের স্টুডেন্টের ডিমান্ড অনুযায়ী আমরা আলাদা আলাদা সেকশন করেছি। কারো ম্যাথ চাই, বাকিটা চাই না, কারণ সে ম্যাথে উইক, তো ম্যাথ নাও। কারো হচ্ছে শুধুমাত্র ইংলিশের জন্য প্রিপারেশন করবে, কেউ হচ্ছে জিকে জিএস এর জন্য করবে। আবার জিকে জিএস এর মধ্যে স্যার শুধু সায়েন্সটা হলে আমার হয়ে যেত, তার জন্য প্রসেনজিৎ স্যারের স্পেশাল সায়েন্সের, জেনারেল সায়েন্সের ব্যাচ রয়েছে, এবং হচ্ছে শুধু অনলি রিজনিং রয়েছে। আর এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা প্রথম শুরু করতে চাইছে, বা এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে সবটাই সুন্দরভাবে করবে, তাদের জন্য সব কিছু কম্বাইন করে কম্বাইন স্পেশাল ব্যাচ রয়েছে। এবং আমাদের পুলিশ ভাইদের জন্য যাদের স্বপ্ন হচ্ছে পুলিশ হবার, তাদের পুলিশ ফাউন্ডেশন ব্যাচ রয়েছে ডেডিকেটেড, পুরো 5 তারিখ থেকে শুরু শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি এগুলো। তারপরে এসএসসি ফাউন্ডেশন রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, জিডি, তারপরে এমটিএস, তার জন্য নাও তুমি এসএসসি ফাউন্ডেশন। তারপরে রেলওয়ে ফাউন্ডেশন, গ্রুপ ডি, গ্রুপ সি, তোমার হচ্ছে গ্রুপ ডি এবং হচ্ছে এনটিপিসির জন্য হচ্ছে এই ব্যাচগুলো। ঠিক আছে, তো সবই বুঝলাম। স্যার কেন নেব? নেব এই কারণে, কারণ আমরা তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স অব্দি নিয়ে যাব, চ্যাপ্টার ওয়াইজ, লেভেল ওয়াইজ, টাইপ ওয়াইজ তোমাদের করানো হবে। এখানে থাকছে কনসেপ্ট, সুন্দর শর্টকাট, অ্যানিমেশন, ইমেজ, তারপরে ট্রিক্সের প্রয়োজন হয় সেটাও দেবো, এবং যদি গল্প শোনানো হয় সেই গল্পের মাধ্যমে গল্পের ছলে তোমাদের বোঝানো হবে। একদম হার্ড, কঠিন থেকে কঠিন টপিকগুলো তোমাদের সোজা বলে মনে হবে। এবং তোমাদের 2 বছরের অ্যাক্সেস থাকছে, ভ্যালিডিটি থাকছে, আনলিমিটেড ওয়াচ করতে পারছো, বারবার যত ইচ্ছা তুমি দেখো, এবং প্রতিটা ক্লাসের পরে পিডিএফ পাচ্ছ, মক টেস্ট দিতে পারছো, টপিক শেষের পরে, টপিক শেষ হয়ে গেলে তুই মক টেস্ট দিতে পারবে বা প্র্যাকটিস করতে পারছো। এবং সব থেকে ভালো যেটা নতুন ফিচার অ্যাড হয়েছে সেটা হচ্ছে প্রাইভেট ডাউট সলভিং একটা নাম্বার তোমাকে প্রোভাইড করা হবে, সেখানে তোমার ডাউট থাকলে তুমি জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, তো আর দেরি করো না,
সুযোগ একেবারেই হাতছাড়া করা যাবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বার, একেবারে নাম্বারটা নাও, ফোন উঠাও আর কল করো আমাদের টিমকে, আর তোমার স্বপ্নের চাকরির জন্য বেস্ট প্রিপারেশন আমাদের সাথে করো। স্যার আপনি কি করাবেন? আমি করাবো তোমাদের স্ট্যাটিক জিকে ফুল 60+ টপিক তোমাদের পড়াবো, এবং হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির যে জটিল যে জায়গাগুলো রয়েছে সেগুলো খুব সহজে তোমাদের বুঝিয়ে দেবো। তো দেখা হচ্ছে 6.0 প্রো ব্যাচে। এবার মেন জায়গায় চলে যাই। পদ্মবিভূষণ সর্বোচ্চ পুরস্কার 5 জনকে দিয়েছে। 5 জনকে কে? প্রথমে আমরা নামগুলো দেখব এবং হচ্ছে তাদের রাজ্যগুলো দেখব, তারপরে দেখব তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য বা ফিচার যেখান থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। তার কারণ এসএসসি এবং হচ্ছে রেলওয়ে কেমন প্রশ্ন করবে, কেমন ভাষায় প্রশ্ন জিজ্ঞাসা করবে, যে অমুক ব্যক্তি এত সালে পদ্মশ্রী পেয়েছে, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত, বা এমুক ব্যক্তি হচ্ছে তোমার এই নাচের সাথে যুক্ত, তিনি পদ্মবিভূষণ পেয়েছে, তার নিম্নলিখিত কোন বইটা তার আত্মজীবনী। এইভাবে করে প্রশ্ন আসবে, সুতরাং আমাদের সেই রকম অ্যাপ্রোচেই পড়াশোনা করতে হবে। যেমন দেখো বলছে সর্বপ্রথম, আমি ট্রিক্সও বলবো, আমি তোমাদের ট্রিক্সও বলবো এই মনে রাখার 5টা। দেখো 1 নম্বরে পেয়েছে হচ্ছে ধর্মেন্দ্র, সবাই চিনি আমরা ধর্মেন্দ্র দেওয়াল, মরণোত্তর তাকে দেওয়া হয়েছে, তাই তিনি হচ্ছেন মহারাষ্ট্র থেকে পেয়েছে, ঠিক আছে, মহারাষ্ট্র থেকে ধর্মেন্দ্রকে পদ্মবিভূষণ মানে সর্বোচ্চটা দেওয়া হয়েছে, পদ্মবিভূষণ। 5 জনের মধ্যে একজন হচ্ছে ধর্মেন্দ্র হলো। তারপরে 2 নম্বর মনে রাখবে কে.টি. থমাস, তাকে দেয়া হচ্ছে, তিনি হচ্ছেন জনসাধারণের বিষয়াবলীর মধ্যে তিনি পেয়েছেন, তার রাজ্য হচ্ছে কেরালা, কেরালা থেকে পেয়েছেন, কি নাম বললাম? কে.টি. থমাস, কে.টি. থমাস। আমি ট্রিক্সও বলবো, গল্পও বলবো, গল্পের ছলে মনে থেকে যায় 5টা, দেখতে থাকো জাস্ট। তারপরে হচ্ছে 3 নম্বর মিসেস এন রাজাম, এন রাজাম, মিসেস এন রাজাম, তিনি শিল্পক্ষেত্রে থেকে পেয়েছে, ভায়োলিনিস্ট, তিনি ভায়োলিন বাজায়, তার হচ্ছে স্থান উত্তরপ্রদেশ, তিনি উত্তরপ্রদেশ থেকে পেয়েছে, রাজ্যটা জিজ্ঞেস করবে, রাজ্যটা মনে রাখতে লাগবে, ঠিক আছে, উত্তরপ্রদেশ থেকে পেয়েছে। 4 নম্বরে মনে রাখবে, 4 নম্বর শ্রী পি নারায়ণ, শ্রী পি নারায়ণ হচ্ছে সাহিত্য ক্ষেত্র থেকে পেয়েছে, সাহিত্য শিক্ষা ক্ষেত্র থেকে, তিনিও হচ্ছেন কেরালার, তিনিও হচ্ছে কেরালার, ঠিক আছে। তারপরে 5 নম্বর মনে রাখবো, নাম হচ্ছে ভি.এস. অচ্যুতানন্দ, ভি.এস. অচ্যুতানন্দ, তিনি পেয়েছেন কেরালা থেকে, ঠিক আছে। তাহলে 5টা নাম বলছি, কে কে? ধর্মেন্দ্র, কে.টি. থমাস, এন রাজাম, তারপর শ্রী পি নারায়ণ এবং হচ্ছে অচ্যুতানন্দ। দুটো মানে কয়েকটা পয়েন্ট আমি বলছি যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্সেস রয়েছে, ছোট্ট করে সুন্দর সুন্দর করে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, বিভিন্ন কালি ব্যবহার করতে পারো তোমরা, ঠিক আছে। দেখো সবার প্রথমে দেখবে পদ্মবিভূষণ 5 জনের মধ্যে 2 জন মরণোত্তর, পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে 5 জনের মধ্যে কজন মরণোত্তর পেয়েছে, 2 জন মরণোত্তর পেয়েছে। মরণোত্তর মানে কি? মরণোত্তর মানে হচ্ছে যে মৃত্যুর পরে তাকে দেয়া হয়েছে, তার ফ্যামিলিকে দেয়া হয়েছে, তার ফ্যামিলি সেটাকে রিসিভ করেছে, ঠিক আছে। আচ্ছা, তো মরণোত্তর পেয়েছে। এইবার 2 জন পেয়েছে মরণোত্তর, আর এর মধ্যে একজনই মহিলা, ওয়েমেন একজনই, ওয়েমেন হচ্ছে 1 জন পেয়েছে, তাহলে 2 জন মরণোত্তর, 1 জন হচ্ছে ওয়েমেন, এবং হচ্ছে কেরালা থেকে 3 জন পেয়েছে ম্যাক্সিমাম, 5 জনের মধ্যে কেরালা থেকেই হচ্ছে 3 জন, কেরালা থেকেই 3 জন, তাহলে নোট ডাউন করবে কেরালা থেকে 3 জন, 1 জন হচ্ছে মহারাষ্ট্র, 1 জন হচ্ছে উত্তরপ্রদেশ। এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো সুন্দর করে করে রাখবে, ঠিক আছে। এইবার ট্রিক্সটা শোনো কিভাবে মনে রাখবো। ট্রিক্সটা হচ্ছে যে এর মধ্যে কাকে আমরা সর্ব অধিক চিনি, কাকে চিনি, কার ফেসটা তোমার মাথায় আসছে? অবভিয়াসলি ধর্মেন্দ্র, ছোটবেলা থেকে ধর্মেন্দ্রের বহু মুভি দেখেছি, অ্যাডে দেখেছি, টিভি সিরিয়ালে দেখেছি, তিনি হচ্ছেন কি বলে তোমার হচ্ছে রিয়ালিটি শোতে এসছেন, বিভিন্ন জায়গায় তার ফেসটা খুব ভালো করে চেনা। এবার ইমাজিন করো ধর্মেন্দ্র, অরাটা দেখো, তিনি হচ্ছেন অ্যাকশন হিরো, হিম্যান নামে পরিচিত, বলিউডের, বলিউডের হিম্যান, অ্যাকশন হিরো, তো তিনি রাজা, রাজা ধর্মেন্দ্র, তাহলে ধর্মেন্দ্র হচ্ছে একজন রাজা। আমি ট্রিক সাজাচ্ছি, গল্প সাজাচ্ছি, ভালো করে বুঝবে। রাজা ধর্মেন্দ্র, ধর্মেন্দ্র তিনি হচ্ছেন রাজা, কিন্তু মুছেনি, পরিষ্কার করিনি, হ্যাঁ, ধর্মেন্দ্র তিনি হচ্ছেন রাজা, এটার সাথে মেয়ে বা ছেলের কোনো সম্পর্ক নেই, তার কারণ হচ্ছে আমি ট্রিক সাজাচ্ছি। তো রাজা, রাজাম হচ্ছে তিনি মহিলা, কিন্তু আমি এখানে রাজা হিসেবে রাজা নিচ্ছি, ঠিক আছে। তো ধর্মেন্দ্র হচ্ছে একজন রাজা, যিনি হচ্ছেন নারায়ণ দেবতার ভীষণ ভক্ত, নারায়ণ দেবতার ভীষণ ভক্ত হচ্ছে ধর্মেন্দ্র রাজা। তো রাজা ধর্মেন্দ্র কার ভক্ত, কোন দেবতার? নারায়ণের। মনে করো নারায়ণের মূর্তি, চোখ বুঝো, চোখ বুঝে হচ্ছে সিনটা ইমাজিন করো, নারায়ণের বিশাল বড় মূর্তি রয়েছে, সামনে প্রসাদ প্রসাদ ভোগ টোগ রয়েছে, এবং হচ্ছে রাজা বেশে এসছেন হচ্ছে মুকুট ফুকুট পরে, ধর্মেন্দ্র তিনি হচ্ছেন পুজো করছেন, তিনি হচ্ছেন পুজো করছেন, এবং নারায়ণের পুজো করছেন, সাথে একটা ভক্তি গীত না লাগালে কি হয়? তো ভক্তি গীত চালিয়েছেন তিনি মাইকের মধ্যে, মাইকের মধ্যে ভক্তি গীত চালিয়েছেন, আর ভক্তি গীতটা হচ্ছে অচ্যুতন
কেশবম দামোদরম যে গানটা আছে না, সেই গানটা হচ্ছে চালিয়েছেন অচ্যুতম কেশবম, সেই গানটা হচ্ছে চালিয়েছেন। তো কি বললাম, সিনটা হচ্ছে তোমার ধর্মেন্দর, রাজা ধর্মেন্দর, তিনি নারায়ণের পুজো করছেন এবং হচ্ছে অচ্যুতানন্দ কেশবম এই গানটা তিনি শুনছেন, ঠিক আছে, চালাচ্ছেন মাইকে। এবার কন্টিনিউয়াস চলছে, মাইকে চলছে 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 চলছে, এত ভক্ত তিনি নারায়ণ দেবতার, এত ভক্ত, সারা দিন এই গানটা চলছে, ফুল ভলিউমে চলছে। পাড়ার মানুষ প্রথম প্রথম ভীষণ ভালো লাগছে, বাবা দারুণ দারুণ গান চলছে। এইবার তারা আসছে, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, আমরাও খুব ভক্ত, ভীষণ ভক্ত নারায়ণ দেবতার, কিন্তু এখন থামাও, এখন থামাও, এখন বন্ধ করো, মাইক থামাও বলে হচ্ছে থমাস 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 মাইক থামাও। থমাস, তাহলে হচ্ছে গল্পটা কি দাঁড়ালো, পুরোটা চোখ বন্ধ করে জাস্ট আমার কথাটা শুনবে আর ইমেজটা ক্রিয়েট করে মাথার মধ্যে। ইমেজটা হচ্ছে এইরকম হবে, রাজা ধর্মেন্দর তিনি মুকুট পরে রাজা বেশে এসছেন, সামনে তার রাজপ্রাসাদেই হচ্ছে বিশাল বড় নারায়ণের মূর্তি রয়েছেন, তিনি নারায়ণের পুজো করছেন এবং সাথে গান চলছে অচ্যুতানন্দ কেশবম গান চলছে, ঠিক আছে। এবং এত জোরে মাইক চলছে সারাদিন থেকে, থামাও বলছে, তাহলে কি হলো, ধর্মেন্দর পেয়েছেন, কেটি থমাস পেয়েছেন, মিসেস রাজম পেয়েছেন, শ্রীপি নারায়ণ সাথে সাথে হচ্ছেন তোমার অচ্যুতানন্দ, তিনি পেয়েছেন ভিএস অচ্যুতানন্দ, পাঁচজন হচ্ছে এইভাবে করে পাঁচজন তোমার হচ্ছে কি পদ্মবিভূষণ নাম মনে থেকে যাবে তোমার, ঠিক আছে। এরপরে এদের ডিটেলসে যাব। দেখো এখানে হচ্ছে ধর্মেন্দ্র থেকে এই পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হলে আমি ডিটেলস দিয়েছি, চাইলে তোমরা স্ক্রিনশটও নিতে পারো। আগে দেখো কি কি পয়েন্ট আমাদের মনে রাখতে লাগবে। এই লিস্টের মধ্যে রয়েছে তার কিছু বেস্ট বেস্ট সিনেমা, যেই সিনেমাগুলো হচ্ছে মানুষকে এন্টারটেন করেছে এবং হচ্ছে মানুষকে আনন্দ দিয়েছে। তার মধ্যে যেমন শোলে রয়েছে, অনুপমা রয়েছে, শোলে রয়েছে তার ক্যারিয়ারের বেস্টের মধ্যে একটা, শোলে, তারপরে অনুপমা, দেন হচ্ছে সত্যকাম, চুপ চুপকে, তারপর হচ্ছে চুপকে চুপকে আর কি, চুপকে চুপকে, হাকিকত এবং হাকিকত, এই সমস্ত আর কি, কালজয়ী সিনেমা তার, ঠিক আছে। এবং তার পুরো আর কি লাইফের মধ্যে লাস্ট যে মুভিটা বলবে সেটা হচ্ছে তোমার 21। 21 হচ্ছে তার মৃত্যুর পরবর্তীতে 2026 সালের জানুয়ারি মাসে এটা ইয়ে হচ্ছে রিলিজ হচ্ছে। সুতরাং এখান থেকে একটা প্রশ্ন চাইলে দিতেও পারে এসএসসি, যে তার মৃত্যুর পরে বা তার জীবনের শেষ মুভি কোনটা, তার জীবনের শেষ মুভি হচ্ছে 21। 21 হচ্ছে তার জীবনের শেষ মুভি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা পয়েন্ট হতে পারে যে হচ্ছে তিনি রাজনীতি করেছেন, রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন, তিনি হচ্ছেন এমপি ছিলেন, দীর্ঘদিন লোকসভার মেম্বার ছিলেন, লোকসভার মেম্বার মানে ডাইরেক্টলি রিলেটেড হয়েছে। তার লোকসভার কেন্দ্রটার নাম বলো, তখন তোমাকে বলতে হবে কেন্দ্র হচ্ছে রাজস্থানের বিকানের। তো রাজস্থানের বিকানের কেন্দ্র থেকে তিনি হচ্ছে দীর্ঘদিন 2004 সাল থেকে 9 সাল পর্যন্ত তিনি হচ্ছেন ছিলেন, এই সময় 5 বছর একবার, ঠিক আছে, একবার 5 বছর তিনি ছিলেন 2004 থেকে 9 পর্যন্ত। কোথা থেকে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে রাজস্থানের বিকানের থেকে, ঠিক আছে। আচ্ছা, তার জীবনের বই ফই কিছু আছে, বই আছে অবশ্যই, তার জীবনে দুটো বই খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ধর্মেন্দর, নট জাস্ট এ হিম্যান, তাকে হিম্যান বলা হতো, অ্যাকশন হিরো, তো অ্যাকশনের মুভি করেছেন বেশি, সুতরাং মানে ধর্মেন্দরের এরকমই অরাটাই এরকম ছিল, যে বিশাল শক্তিশালী পালোয়ান টাইপের আর কি, হ্যাঁ, এক হাত দিয়ে আর কি ছুঁড়ে ফেলে দিত আর কি ভিলেনদের, তো এইরকম হিম্যান বলা হতো। তার বইটা বই এটা কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু প্রপারলি বই, সিনেমা নয়, বই এটা। ধর্মেন্দর নট জাস্ট আ হিম্যান এবং হচ্ছে আর ড্রিম কাম ট্রু, আর ড্রিম কাম ট্রু এখান থেকেও প্রশ্ন আসতে পারে। এবং আরো কিছু জায়গা রয়েছে, যেমন এর আগে তিনি পদ্মবিভূষণ অলরেডি পেয়ে গেছেন 2012 সালে। 2012 সালে তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল, মানে পদ্ম পুরস্কারের সব থেকে যে নিচেরটা সেটা হচ্ছে তোমার পদ্মশ্রী নয়, পদ্মভূষণ। তো পদ্মভূষণ দেওয়া হয়েছিল 2012 সালে, পদ্মভূষণ 2012 সালে দেওয়া হয়েছিল। এবং সিনেমার সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে 2011 সালে তাকে দেওয়া হয়েছিল। তাহলে 2011 সালে হচ্ছে দাদা সাহেব ফালকে এবং পদ্মভূষণ দেওয়া হয়েছিল 2012 সালে। এই দুটো গুরুত্বপূর্ণ। লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছিল হচ্ছে ফিল্মফেয়ার, ফিল্মফেয়ার তারা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট 1997 সালে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। আমার মনে হচ্ছে এই দুটো তোমাকে মনে রাখতেই লাগবে। একটা হচ্ছে দাদা সাহেব ফালকে 2011 সালে আসার চান্সেস খুব হাই, এবং হচ্ছে পদ্মভূষণ পেয়েছে 2012 সালে, ভীষণ হাই, ঠিক আছে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো মনে রাখলেই চলবে। এবার আমরা সেকেন্ড যাব। সেকেন্ড হচ্ছে আমরা দেখব হচ্ছে কেটি থমাস। কেটি থমাস তিনি হচ্ছেন কেরালা থেকে পেয়েছেন, কেরালার হচ্ছে বিচারপতি, মানে তার বাড়ি হচ্ছে কেরালায়, তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন। আর এখানে লিস্ট আউট করে রয়েছে, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তেও পারো, ভিডিও পজ করে দেখতে পারো, যে তার জীবন, বিচারপতি জীবন কিভাবে কিভাবে শুরু হয়েছিল। আমরা ফোকাস করব তার হচ্ছে শেষ, তিনি কিভাবে তিনি মানে ফেমাস হয়েছিলেন। তিনি হচ্ছেন
রাজীব গান্ধীর হত্যা মামলার রায় দিয়েছিলেন। রাজীব গান্ধীর হত্যা মামলা, আমরা জানি রাজীব গান্ধী ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন। রাজীব গান্ধী, তামিলনাড়ুতে তাকে অ্যাসাসিনেট করা হয়েছিল। তো সেই রাজীব গান্ধীর যে হত্যা কেসটা ছিল, সেই কেসের রায় প্রদানকারী সেই ব্যক্তি হচ্ছেন তোমার, এই ব্যক্তি নাম হচ্ছে কেটি থমাস। ওই যে বলেছিলাম গান থামা গান থামা, কেটি থমাস, ঠিক আছে, কেটি থমাস। তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টের, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি, এবং রাজীব গান্ধী মামলার রায় দানকারী বিচারপতি ছিলেন কেটি থমাস। কেরালার তার বাড়ি, ঠিক আছে, এইটুকুনি মনে রাখলে চলবে। আর সাথে জুড়তে হবে তিনি পদ্মবিভূষণ পেয়েছেন, কিন্তু 2007 সালে তিনি পদ্মভূষণ পেয়েছেন অলরেডি, ঠিক আছে। তাকে পদ্মশ্রী দেওয়া হয়নি, একেবারে ডাইরেক্ট তাকে পদ্মভূষণ দেওয়া হয়েছে, সেকেন্ড হাইয়েস্টটা, এবং সর্বোচ্চ পুরস্কারটা এখন দেওয়া হচ্ছে পদ্ম পুরস্কারের মধ্যে। তাহলে পদ্মভূষণ 7 এবং পদ্মবিভূষণ 2026 সালে। আর কি মনে রাখবো, তার আত্মজীবনীটা মনে রাখতে লাগবে। এসএসসি বেছে বেছে এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন করে। প্রিভিয়াস ইয়ার এত পড়িয়েছি তোমাদের আমি, এত তো হচ্ছে তোমার কি বলে লেন্দি ভিডিও করেছি তোমাদের জন্য, ম্যারাথন করেছি স্ট্যাটিক জিকের, প্রচুর এই ধরনের প্রশ্ন আমি তোমাদের সলভ করিয়েছি, ঠিক আছে। তো মনে রাখবে হানি বিজ অফ সোলোমন, হানি বিজ অফ সোলোমন এই বইটি নিম্নলিখিত কার, এইভাবে করে কোশ্চেন সাজাতে পারে। সেটা এসএসসি মানে হচ্ছে এমটিএস, সিজিএল, টিএচএসএল, জিডি, যেই বলো না কেন, ঠিক আছে। এমনকি রেলের কোশ্চেনও কিন্তু আসতে পারে। তো কি হানি বিজ অফ সোলোমন, সোলোমন, তো এইটা হচ্ছে আত্মজীবনী কেটি থমাসের। ওকে, চলো, বেশ ভালো কথা। অবসর নিয়েছেন 2002 সালে, জাস্ট একটুখানি রিড করে নেবে। তারপরে আমরা যাই হচ্ছে একমাত্র মহিলা, সুতরাং পরীক্ষকদের ফোকাস থাকবে এই জায়গাতে যে একমাত্র মহিলা পদ্মবিভূষণ পেয়েছেন, তার নাম কি? রাজম, এন রাজম। এন রাজমের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশে। তিনি হচ্ছেন কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো 100% ছবিটা জাস্ট মনে রাখো, তিনি ভায়োলিন বাজাতেন, ভায়োলিনের সাথে সম্পর্কিত। তো ভায়োলিন বাজাতেন এন রাজম, উত্তরপ্রদেশ থেকে একমাত্র মহিলা পদ্মবিভূষণ পেয়েছেন এই বছর। এবং তার হচ্ছে গায়কী অঙ্গ নামে একটা স্টাইলের সৃষ্টি করেছেন, গায়কী অঙ্গ। গায়কী অঙ্গ কি জিনিস? গায়কী অঙ্গ, এখান থেকেও প্রশ্ন আসার চান্সেস রয়েছে, তার কারণ আমি জানি প্রিভিয়াস ইয়ার প্রচুর পড়িয়েছি তোমাদের আমি, এই ধরনের প্রশ্ন অনেক সলভ করিয়েছি। তো কোয়েশ্চেনটা হচ্ছে গায়কী অঙ্গ কি জিনিস? গায়কী অঙ্গ হচ্ছে যে তিনি ভায়োলিনে এমন সুর তুলতেন, সেই সুরটা মনে হতো যেন কোনো মানুষ গান করছেন, বা মানুষের সুরের মতন এরকম পুরো সিমিলার লাগতো দেখতে, ঠিক আছে, মানে শুনতে। তো এই জন্য এইটাকে বলা হচ্ছে গায়কী অঙ্গ, ঠিক আছে। গায়কী অঙ্গ হচ্ছে মানুষের সুরের মতন আর কি পুরো সিমিলার সুর তুলতেন হচ্ছে ভায়োলিনের মধ্যে, ঠিক আছে। গায়কী অঙ্গ এটাকে বলা হয়। তিনি এন রাজম এটাকে শুরু করেছিলেন। এর আগে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন 1984 সালে। এর আগে তিনি পদ্মভূষণও পেয়ে গেছেন 2004 সালে, এবং 2000 অ্যাড করে নাও 2026 সালে পদ্মবিভূষণও পেয়েছেন। তার মানে এখান থেকে একটা ব্যতিক্রমী প্রশ্ন নজরে আসছে, পরিষ্কার আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে নিম্নলিখিত কোন ব্যক্তি পদ্ম পুরস্কারে তিনটেই পেয়েছে, পদ্ম পুরস্কারে তিনটেই পেয়েছে এন রাজম। মনে রাখবেন নামটা জাস্ট। পদ্মশ্রী 84-তে, পদ্মভূষণ হচ্ছে 2004-এ, আর 2026 সালে হচ্ছে পদ্মবিভূষণ এন রাজম, ভায়োলিনিস্ট, গায়কী অঙ্গ, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমার এই যে সাহিত্য একাডেমি পুরস্কার, যেটা এটা তো আছেই একটা, তো সাহিত্য একাডেমি থেকে ফেলোশিপ দেওয়া হয়। এই সাহিত্য একাডেমির ফেলোশিপ, এটা হচ্ছে আরেকটা তোমার প্রেস্টিজিয়াস একটা একটা অ্যাওয়ার্ড, ঠিক আছে, সরকার থেকে, আহ, ভারত সরকার থেকে। চলো, এরপরে তার হচ্ছে মেয়ে, এবং তার মেয়ের সঙ্গীতা শঙ্কর, তার মেয়ের নাম সঙ্গীতা শঙ্কর, তার মেয়ে, এবং দুই নাতনি নন্দিনী এবং রাগিনী। ছবি দেখতে পাচ্ছ? এই যে তার, তিনি এখানে এন রাজাম, তার মেয়ে নন্দিনী এবং হচ্ছে রাগিনী, তারাও হচ্ছে ভায়োলিনের সাথেই সম্পর্কিত, তার পুরো ফ্যামিলি হচ্ছে ভায়োলিনিস্ট। এই সমস্ত জিনিস কিন্তু তোমাকে পরীক্ষার জন্য দেখে যেতেই হবে, ছবিটা জাস্ট একবার দেখে নাও, ঠিক আছে। চলো, তারপরে আমরা যাই হচ্ছে 4 নম্বর ব্যক্তি, তার নাম হচ্ছে পি নারায়ণ। পি নারায়ণ হচ্ছে সাহিত্য ক্ষেত্রের সাথে সম্পর্কিত, সাহিত্য ক্ষেত্র, একজন প্রবীণ সাংবাদিক ছিলেন। তার পেশাটা মনে রাখতে হবে, প্রবীণ সাংবাদিক। তিনি হচ্ছে মানে হচ্ছে সাহিত্য রচনা করতেন। তারও বাড়ি হচ্ছে কেরালা থেকে। টোটাল হচ্ছে 5 জনের মধ্যে 3 জন পেয়েছেন, মনে রাখলাম না? তো ইনি যখন হচ্ছে সাংবাদিকতা করতেন, পুরো জীবনে তিনি একটা ম্যাগাজিনের জন্য কাজ করতেন, মানে সাংবাদিক যে ইয়ে হয় না, সেখানে লিখতেন। সেই যে সংবাদপত্রটা, তার নাম হচ্ছে জন্মভূমি। পরীক্ষায় আসার চান্সেস খুব হাই, যে
এই বছর 2026 সালে পি নারায়ণ একজন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, তিনি দীর্ঘদিন কোন সংবাদপত্রের জন্য লিখতেন সেটা মনে রাখবে, জন্মভূমি। এখানে তিনি একটা কলাম লিখতেন, নিয়মিত লিখতেন, ওই কলামটার নাম কি? জন্মভূমিতে, জন্মভূমি পত্রিকাতে তিনি সংঘপথং, সংঘপথং এইটা তিনি লিখতেন, ঠিক আছে। এই পত্রিকাতে তিনি এই কলামটা দীর্ঘদিন, দেখো 1999 সাল থেকে 2025 সাল পর্যন্ত, 1999 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত দীর্ঘ এই যে 25টা বছর 26টা বছর তিনি হচ্ছেন এই সংঘপতম এই কলামে তিনি লিখে গেছেন, ঠিক আছে। এবং হচ্ছে রাষ্ট্রীয় মানে আরএসএস এর হচ্ছে একজন হচ্ছে শীর্ষ নেতাও ছিলেন। তো এইগুলো হচ্ছে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশনস খাতার মধ্যে সুন্দর করে নোট ডাউন করে রাখবে। সারা বছর লাগবে এগুলো, সারা বছর নয়, এগুলো এখন কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো এখন হচ্ছে তোমার পরবর্তীকালে স্ট্যাটিক জিকে হয়ে যাবে। বলে না सास भी कभी बहू थी तो करंट अफेयर्स भी अभी স্ট্যাটিক জিকে হয়ে যায়গা, কবি পাতা নেই চলেগা, ঠিক আছে। তো খেয়াল রাখবে, এখন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরবর্তীকালে স্ট্যাটিক জিকে হয়ে যাবে। তো সাস ভি কহি বহুতির মতন আর কি, বুঝলে। চলো তারপরে অচ্যুতানন্দ। অচ্যুতানন্দ গান চলছিল, সে মনে আছে, মরণোত্তর পেয়েছেন। তো তিনি হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কেরালার, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং হচ্ছে কমিউনিস্ট নেতা। কেরালা থেকে 3 জন পেয়েছে এই বছর পদ্মবিভূষণ, বুঝলে। আচ্ছা, 121 বছর বয়সে হৃদরোগে মারা গেছেন। তার দলটা হচ্ছে মার্কসিস্ট করতেন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মানে সিপিআইএম, সিপিআইএম, আইএম মানে মার্কসিস্ট, সেই দলের হচ্ছে তিনি ছিলেন। এবং ইম্পর্টেন্ট, তার একটা উপাধি দেওয়া ছিল হচ্ছে, তাকে বলা হতো কেরালার ফিদেল কাস্ত্রোর সাথে কম্পেয়ার করা হতো, কেরালার ফিদেল কাস্ত্রো বলা হতো, নাম মনে রাখবে অচ্যুতানন্দ। তো ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো পদ্মবিভূষণ থেকে, ঠিক আছে। এবার আমরা দেখব পদ্মভূষণ 13 জন, 13 জন হচ্ছে পদ্মভূষণের নাম দেখে নেব। প্রথমে নামগুলো দেখি, তারপর হচ্ছে তাদের ডিটেলস সম্পর্কে জানবো। দেখো কি বলছে, শ্রীমতী আলকা ইয়াগনিক, স্টার মার্ক দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, যে আলকা ইয়াগনিক কোনটা পেয়েছেন, পদ্মশ্রী, পদ্মভূষণ নাকি পদ্মবিভূষণ। তুমি বলবে পদ্মবিভূষণ মাঝখানেরটা, মিডিলটা, সেকেন্ড নম্বরটা পেয়েছে পদ্মভূষণ। পদ্মভূষণ পেয়েছে আলকা ইয়াগনিক, তিনি মহারাষ্ট্রের থেকে পেয়েছেন, ঠিক আছে। তিনি অনেক প্রচুর গান করেছেন। তারপরে 2 নম্বর মনে রাখবে ভগৎ সিং কোশিয়ারি, ভগৎ সিং কোশিয়ারি। তো এইভাবে মনে রাখতে পারো লিঙ্ক করে, যে আলকা ইয়াগনিক হচ্ছে স্টেজ শো করেন বা বিভিন্ন রকমের হচ্ছে মুভিতে গান প্লেব্যাক সিঙ্গিং করেন। তো প্লেব্যাক সিঙ্গিং আগে করার সময় বা হচ্ছে তোমার হচ্ছে যখন নাকি তিনি ফাংশন করতে যান বিভিন্ন জায়গায়, তখন তার আগে ক্যাশে টাকা নেন তিনি। পেমেন্ট কিসে নেন, কি পেমেন্ট নেন, ক্যাশে নেন। তো কোশিয়ারি, আলকা ইয়াগনিক কোশিয়ারি ক্যাশে টাকা নেন। রামাস্বামী পালানাস্বামী, এই রামাস্বামী পালানাস্বামী তিনি হচ্ছেন তামিলনাড়ু, মেডিসিন থেকে পেয়েছেন তিনি, মেডিসিন থেকে, ওকে, মেডিসিন থেকে। আচ্ছা, কোশিয়ারি খুব গুরুত্বপূর্ণ নেম, কিন্তু কোশিয়ারি কিন্তু আসার চান্সেস রয়েছে, তার কারণ উত্তরাখণ্ড রাজ্য সৃষ্টি, চলো ডিটেলস যাবই, তার হাত রয়েছে আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে মামুট্টি, ভীষণ মালায়ালাম হচ্ছে, তোমরা চেনো অবশ্যই, ছবি দেখাবো একটু পরেই। তিনি হচ্ছেন অভিনেতা, একজন কেরালার অভিনেতা, অবশ্যই অনেক সিনেমা তিনি করেছেন, সিনেমা দেখেছো তোমরা, হিন্দি ডাব মুভিগুলো তুমি দেখেছো। এই মামুট্টি, তাহলে এখানে 4 জনের নাম কি কি হলো, আলকা ইয়াগনিক ক্যাশে টাকা নেন, কোশিয়ারি, এবং হচ্ছে রামাস্বামী পালানাস্বামী, এবং হচ্ছে মামুট্টি, ঠিক আছে, মামুট্টি হলো। চলো বেশ, পরবর্তীতে চলে যায় পীযূষ পান্ডে এবং নরহরি দত্তাত্রেয়। এই নরহরি দত্তাত্রেয় তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে পেয়েছেন, যে বললাম না 6 জন ছিলেন যিনি হচ্ছেন ফরেনার, তো একজনের নাম পেয়ে গেছি, তিনি হচ্ছেন এই ব্যক্তি ভারতীয় ছিলেন কিন্তু এখন তার রেসিডেন্ট হচ্ছে আমেরিকান হলো। তারপরে যে পীযূষ পান্ডে, তিনি মরণোত্তর পেয়েছে, মরণোত্তর 16 জনের মধ্যে মরণোত্তর ইনি পেয়েছেন, ঠিক আছে, মহারাষ্ট্র থেকে পেয়েছেন। তামিলনাড়ু থেকে আরেকজন হচ্ছে মালাই নন্দন, মালাই নন্দন, SKM মালাই নন্দন, তিনি হচ্ছেন পদ্মভূষণ পেয়েছেন তামিলনাড়ুর। কর্ণাটকের একজন হচ্ছে শতধ্বনি আর গণেশ, কি নাম বললাম, শতধ্বনি আর গণেশ। ঝাড়খণ্ড থেকে পেয়েছেন শিবু সোরেন, ইম্পর্টেন্ট নেম, স্টার মার্ক করতেই হবে, তার কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন ঝাড়খণ্ডের নেতা ছিলেন। ঝাড়খণ্ড রাজ্য সৃষ্টি হয়েছে বিহার ভেঙে 2000 সালে। তো 2000 সালে যখন ঝাড়খণ্ড রাজ্যের মানে ডিভিশন হচ্ছে, তো ঝাড়খণ্ড আলাদা রাজ্যের জন্য দীর্ঘদিন থেকে বিহারে একটা আন্দোলন চলছিল, যে আলাদা পৃথক রাজ্য চাই। তো এই ঝাড়খণ্ড সৃষ্টি করার পেছনে যার প্রধান নেতৃত্ব ছিলেন, যিনি প্রধান ছিলেন, তার নামই হচ্ছে শিবু সোরেন, এবং হচ্ছে তিনি সিএমও হয়েছিলেন হচ্ছে ঝাড়খণ্ডের। শিবু সোরেন ঝাড়খণ্ড থেকে মরণোত্তর পেয়েছেন হচ্ছে পদ্মভূষণ, ঠিক আছে। চলো তারপরে উদয় কোটাক, ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ নাম আসবে উদয় কোটাক। উদয় কোটাক আছে শিল্পপতি, মহারাষ্ট্রের উদয় কোটাক, ঠিক আছে। মহারাষ্ট্রের উদয় কোটাক আমি কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের পড়িয়েছিলাম। মহারাষ্ট্রের উদয় কোটাক তিনি হচ্ছেন এই বছর, তাকে হচ্ছে দেয়া হচ্ছে
পদ্মভূষণ দেয়া হয়েছে। এরপরে ভি কে মালোত্রা হচ্ছে দিল্লি থেকে। কেরালার ভেলাপ্পালি নাটেসান। বিজয় অমৃতরাজ তিনি খেলাধুলোর থেকে এইমাত্র দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র, তিনি হচ্ছেন ফরেনার বা বিদেশি, মানে ভারতীয় ছিলেন, এখন তার রেসিডেন্ট হচ্ছে আমেরিকানস, ঠিক আছে, অমৃতরাজ। তো এইবার হচ্ছে আলকা ইয়াগনিক সম্পর্কে ডিটেলস কি কি পয়েন্ট মনে রাখতে লাগবে, অলরেডি আমি তোমাদের বলেও দিয়েছি, তোমরা ভালো মতনই জানো। তিনি 7 বার ফিল্মফেয়ার এবার অ্যাওয়ার্ড পেয়েছেন, রেকর্ড এটা তার। মানে তোমার হচ্ছে 20,000-এর বেশি গান গেয়েছেন, 20,000টা গান গেয়েছেন, তারও বেশি, অধিক অধিক হবে, উনি নিজেও জানেন না উনি কত গান গেয়েছেন, মনে রাখা সম্ভব না, ইম্পসিবল ব্যাপার, তাই না? এবার আমাকে যদি বলে যে তুমি ইউটিউবে কতগুলো ক্লাস নিয়েছেন এখনো পর্যন্ত, আমি বলতে পারবো না, এত ক্লাস নিয়েছি ইউটিউবে। তো এইরকমই আর কি। তো ইনি কতগুলো গান গেয়েছেন উনি নিজেও জানেন না, বুঝেছো? চলো, তারপরে দেখ ভগৎ সিং কোশিয়ারি, বললাম না কোশিয়ারি হচ্ছে দ্বিতীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন উত্তরাখণ্ডের, আর উত্তরাখণ্ড রাজ্যে সৃষ্টি হওয়ার আরেকজন আর কি তোমার ব্যক্তি, এবং মহারাষ্ট্রের একটা সময় হচ্ছে তিনি সাবেক রাজ্যপালও ছিলেন, মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবেও ছিলেন। এবং তার বইটা মনে রাখবে, বইটা খুব গুরুত্বপূর্ণ, বইটা হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি সিলেক্টেড স্পিচেস। তো এইভাবে এইটুকুনি কেটে দিয়ে দিতে পারে যে সিলেক্টেড স্পিচেস, এই বইটার লেখক নিম্নলিখিত 4 জনের মধ্যে কে? তখন তোমাকে বলতে হবে ভগৎ সিং কোশিয়ারি সিলেক্টেড স্পিচেস, যিনি মহারাষ্ট্রের রাজ্যপাল পদেও ছিলেন এবং হচ্ছে উত্তরাখণ্ডের সেকেন্ড সিএমও ছিলেন, মুখ্যমন্ত্রীও ছিলেন উত্তরাখণ্ডের, দীর্ঘ আর কি তার রাজনৈতিক জীবন ছিল। পরবর্তীতে হচ্ছে রামাস্বামী পালানাস্বামী, তিনি ওষুধ বা মেডিসিন তরফ থেকে তামিলনাড়ু থেকে পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে তিনি একটা সময়ের জন্য মুখ্যমন্ত্রীও ছিলেন তামিলনাড়ুর। মামুট্টি, এই নামটা মনে রাখতে বলেছিলাম তোমাকে, দেখো নামটা, ছবিটা ভালো করে দেখো, চেনো নিশ্চয়ই, মালায়ালাম ছবি করেছেন, ঠিক আছে। একটা একটা আমি ক্লিপ দেখছিলাম, সিএম হয়েছিলেন তিনি একটা মুভিতে। তো সিএম আছে কিভাবে রাজ্য চালায়, বা সিএম কেমন হওয়া উচিত, তার ডিসিশন কিভাবে নেওয়া উচিত, জনগণের প্রতি তার রেসপন্সিবিলিটি কি হওয়া উচিত, ওই মুভিটার মধ্যে এগুলো সব দেখানো হয়েছে। তো তিনি সেই সিএম এর ভূমিকায় অভিনয় করেছিলেন। নাম কি? মামুট্টি। তাকে দেয়া হয়েছে ভারতবর্ষের পদ্ম পুরস্কারের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারটা, তার নাম হচ্ছে কি পদ্মভূষণ দেয়া হচ্ছে, এবং তার বইও রয়েছে একটা, কি নাম? মামুট্টি দ্য লেজেন্ড, এই বইটা তিনি তার জীবনকে নিয়ে লেখা হয়েছে। 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে, তাহলে দেখতে পাচ্ছ কত বড় মাপের তিনি হচ্ছেন অভিনেতা একজন, ঠিক আছে। এগুলো হচ্ছে ব্যাপার, ইম্পর্টেন্ট, মনে রাখবে। চলো, তারপরে নরহরি দত্তাত্রেয় চিকিৎসক তিনি। এরপর পীযূষ পান্ডে, মরণোত্তর, স্ক্রিনশট নিতে পারো, তার একটা বই রয়েছে, এই বইটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যাবে, প্যান্ডোমোনিয়াম। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ তাকে বলা হয় ভারতের আর্ট, যেটা অ্যাডভার্টিজ হয় না, যেগুলো আমরা সিনেমা দেখার সময় বা সিরিয়াল দেখার সময় টিভিতে যে অ্যাডগুলো আসে, মজার মজার যে অ্যাডগুলো হয়, সেগুলো হচ্ছে তার মাথা থেকে ক্রিয়েট করা। নাম হচ্ছে পীযূষ পান্ডে, মরণোত্তর তাকে দেয়া হয়েছে। এ দেখো, ফেভিকলের অ্যাড, ক্যাডবেরির অ্যাড, এগুলো সব হচ্ছে তার মাথার থেকে। সুতরাং সেই জন্যই বললাম যে ইনি হচ্ছেন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছেন, প্যান্ডেমোনিয়াম, পীযূষ পান্ডে। কি নাম? প্যান্ডেমোনিয়াম তার বই, পীযূষ পান্ডে। এবং হচ্ছে বিজ্ঞাপনের জাদুকর বলা হয়, সেই মজার মজার রোমান্টিক সেই অ্যাডগুলো, সেই অ্যাডের যে আইডিয়াগুলো, অ্যাডভার্টিজের যে আইডিয়াগুলো তার মাথা থেকে বেরিয়েছে। পীযূষ পান্ডে, পীযূষ পান্ডে। চলো, তারপরে SKM মালাইনন্দম, তামিলনাড়ুর একজন ব্যক্তি, সমাজসেবক ছিলেন তিনি। শতধ্বনি আর গণেশ, কর্ণাটক থেকে তিনি পেয়েছেন। তিনি হচ্ছেন একজন কন্নড় সাহিত্যিক, তিনি একজন হচ্ছে কন্নড় এবং হচ্ছে সংস্কৃত সাহিত্যিক, অসামান্য পণ্ডিত ছিলেন হচ্ছে এই ব্যক্তি। চলো, তারপরে হচ্ছে শিবু সোরেন, ইম্পর্টেন্ট নেম, পরীক্ষায় আসার চান্সেস খুব রয়েছে। তার কারণ হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য যে আন্দোলনটা হচ্ছিল সেই সময়ের বড় নেতা ছিলেন তিনি, ওই জন্য তাকে গুরুজিও বলা হতো, ঝাড়খণ্ডের রাজনীতির গুরুজি বলা হয়। তার কারণ 2000 সালে হচ্ছে যখন বিহার ভেঙে যখন ঝাড়খণ্ড তৈরি হচ্ছে, তখন তিনিই সেই বড় নেতা ছিলেন, বুঝলে? আচ্ছা, এবং তার জীবনীটা নাম মনে রাখবে, ঢিসুম গুরু, ঢিসুম নয়, এটা দিশহোম গুরু, দিশম গুরু, ঠিক আছে, দিশাম গুরু। তো দিশাম গুরু শিবু সোরেন, তার বইটার নাম মনে রাখবে, শিবু সোরেন। ওকে, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্ক্রিনশট চাইলে নিতে পারো, ঠিক আছে। চলো,
তারপরে উদয় কোটাক, নাম বললাম 10 নম্বর উদয় কোটাক, যিনি হচ্ছেন কোটাক মাহিন্দ্রা ব্যাংকের হচ্ছে প্রতিষ্ঠাতা। কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছে তোমার উদয় কোটাক, মহারাষ্ট্র থেকে পেয়েছেন, ইম্পর্টেন্ট ব্যক্তি, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার চান্সেস রয়েছে এগুলো, যেগুলো স্টার মার্ক করছে সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে ভিকে মালোত্রা মরণোত্তর পেয়েছে জনসেবার জন্য, দিল্লির রাজনীতির হচ্ছে বর্ষিয়ান নেতা সেই সময়কার, ঠিক আছে। এবার আমরা দেখব পদ্মশ্রী পুরস্কার। এবার পদ্মশ্রী পুরস্কার 113 জন পেয়েছে। তো 113 জনকে মনে রাখা সম্ভব? পসিবল? ইম্পসিবল ব্যাপার। 113 জনকে আমরা মনে রাখবো না, আমরা বিশেষ বিশেষ কয়েকজনের নাম লিস্টে মনে রাখবো, তাদের ক্ষেত্রটা মনে রাখবো, তার কোন ক্ষেত্র থেকে, কোন রাজ্য থেকে এবং কে কে পেয়েছে, এবং মনে রাখবো হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কারা কারা পেয়েছে। এটা আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 9:15তেও পড়িয়েছি কিন্তু, ঠিক আছে। চলো দেখে নেই 2026 সালে পদ্মশ্রী পুরস্কার পশ্চিমবঙ্গের ব্যক্তি টোটাল 11 জন পেয়েছে। টোটাল হচ্ছে 11 জন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে, ঠিক আছে। যেমন 1 নম্বরেই রয়েছে হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন শিল্পক্ষেত্র থেকে পেয়েছেন, মানে অভিনয় থেকে পেয়েছেন। 50 বছর বাংলা সিনেমাকে তিনি দিয়েছেন। বাংলা সিনেমা যখন কেউ ছিল না তখন তিনি ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো বাংলা সিনেমার রাহুল দ্রাবিড় বলতে পারো, তিনি খেলে গেছেন টুকে, ঠিক আছে। তো তিনি এখনো এত অত্যন্ত দক্ষতার সাথে অভিনয় করে যাচ্ছেন, সেই জন্য তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে। আমার মনে হয় পদ্মশ্রীটা তার যে তোমার দক্ষতা বা তার যে হচ্ছে ট্যালেন্ট, সের কাছে তো পদ্মশ্রীটা নয়, পদ্মভূষণ অন্তত দেওয়া উচিত ছিল, পদ্মভূষণ দেওয়া উচিত ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। চলো তোমাদের কি মত অবশ্যই জানাবে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 50 বছর দীর্ঘ দিন থেকে তিনি অভিনয় করছেন, বাংলা সিনেমার একজন এত দিগ্গজ, শুধু বাংলা নয় হিন্দি সিনেমাও করেছেন তিনি, তো তাকে অন্তত পদ্মভূষণটা দেওয়া উচিত ছিল, ঠিক আছে। চলো কি আর করা যাবে। 2 নম্বরে আমরা পড়বো পণ্ডিত কুমার বোস। বোস তিনি হচ্ছেন তবলা বাদক, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কোন পরীক্ষা? এসএসসি স্ট্যাটিক জিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাবে। এসএসসি স্ট্যাটিক জিকের জন্য তবলা বাদক তিনি, তবলা বাদক, নাম কি? কুমার বোস। তিনি হচ্ছেন কোন ঘরানার সাথে যুক্ত? তিনি হচ্ছেন ভাই বেনারস ঘরানার সাথে যুক্ত, বেনারস ঘরানা। স্ট্যাটিক জিকে যেগুলো আর্ট অ্যান্ড কালচার থেকে কোয়েশ্চেন আসে না, ঘরানা রিলেটেড ভীষণ প্রশ্ন আসে, কিন্তু খুব কোয়েশ্চেন আসে যারা প্রিভিয়াস ইয়ার পড়ো, তো ঘরানা রিলেটেড প্রশ্ন আসবে। সুতরাং মনে রাখবে যে কি নাম? তো কুমার বোস, পণ্ডিত কুমার বোস, তবলা বাদক, যিনি হচ্ছেন বেনারস ঘরানার সাথে সম্পর্কিত। বেনারস ঘরানা তবলা বসেই বাজায়, তো তোর কুমার বোস বসে তবলা বাজাচ্ছে বেনারস ঘাটে। এই গল্পটা জাস্ট মনে রাখবে, কথাটা কি? কুমার বোস বেনারস ঘাটে বসে তবলা বাজাচ্ছে, ঠিক আছে। আর একজন পশ্চিমবঙ্গের বিখ্যাত ব্যক্তি, তার নাম হচ্ছে তরুণ ভট্টাচার্য। তিনিও হচ্ছেন শিল্পক্ষেত্রের সাথে যুক্ত, বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, তিনি আবার সন্তুর বাদক। তিনি হচ্ছেন সন্তুর বাদক, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এবং তার ঘরানাটার নাম হচ্ছে মাইহর ঘরানা। বলে রাখলাম কথা, এইখান থেকে প্রশ্ন আসবে, জাস্ট এই স্লাইডটা থেকে 3 জনের নাম রয়েছে, 3 জনের নাম থেকে এই স্লাইড থেকে কোনো না কোনো শিফটে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। যে ফেস করবে এই কোয়েশ্চেন অবশ্যই কমেন্ট বক্সে পিং করবে যে স্যার এই পরীক্ষায় আমি কোশ্চেনটা পেয়েছি, আপনার এই ভিডিও থেকে দেখে গেছিলাম, ঠিক আছে। চলো 3 জনের নাম মনে রেখে দেবা। এরপরে যে দেখো ছবি দেখতে পাচ্ছ, প্রসেনজিৎ, কুমার বোস এবং হচ্ছে তরুণ ভট্টাচার্য সন্তুর বাদক, ঠিক আছে, পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এরপরে সরোজ মণ্ডল মেডিসিনে পেয়েছেন, তিনি কলকাতার এসএসকেএম এর ডাক্তার, ঠিক আছে। চলো তারপরে হচ্ছে জ্যোতিষ দেবনাথ, তিনি হচ্ছেন শিল্পক্ষেত্রে পেয়েছে, কালনার ওস্তাদ তাঁতি নামে পরিচিত। ওস্তাদ তাঁতি মানে হচ্ছে তাঁত শিল্প বা হচ্ছে শাড়ি টাড়ি সুন্দরভাবে তিনি বানাতে পারেন, তৈরি করতে পারেন, কালনার, তার নাম হচ্ছে জ্যোতিষ দেবনাথ। দেন আমরা পড়বো তৃপ্তি মুখার্জি। তৃপ্তি মুখার্জি মহিলা হিসেবে, পশ্চিমবঙ্গের মহিলা হিসেবে তৃপ্তি মুখার্জি পেয়েছেন, কাঁথা কর্মসূচির সাথে সম্পর্কিত। কাঁথা স্টিচের দেখবে বিভিন্ন রকমের আর্ট বেরোয়। যদি কোনো সময় বোলপুর যাও ঘুরতে, শান্তিনিকেতন, দেখবে কাঁথা স্টিচের প্রচুর কিছু আর কি বিক্রি হয় ওখানে, ব্যাগ বলো অন্যান্য অনেক কিছু। সেই কাঁথা স্টিচের যে স্টাইলটা, তিনি সেইখানে দক্ষতা অর্জন করেছেন, ঠিক আছে, কারিগরি শিল্পে। তো সেই জন্য দেয়া হয়েছে মহিলা ব্যক্তি, নাম হচ্ছে তোমার তৃপ্তি মুখার্জি। তার কারণ আসে বারবার মহিলা, এই কারণেই বলছি ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে, সরকারও দিচ্ছে গুরুত্বপূর্ণ, সুতরাং আমাদেরও গুরুত্ব দিতে হবে পরীক্ষায়, এখান থেকে প্রশ্ন আসার চান্সেস রয়েছে। নাম কি? তৃপ্তি মুখার্জি। চলো এই যে ছবিগুলো দেখে নিচ্ছ, তৃপ্তি মুখার্জি, জ্যোতিষ দেবনাথ এবং হচ্ছে সরোজ মণ্ডল। ওষুধ 8-8। চলো রবিলাল টুডু, তিনি পেয়েছেন, সাঁওতালি লেখক তিনি, ঠিক আছে, সাঁওতালি লেখক।
তারপরে হচ্ছে অশোক কুমার হালদার, সাহিত্য ক্ষেত্র থেকে তাকে দেয়া হয়েছে পশ্চিমবঙ্গের। গম্ভীর সিং এবং হচ্ছে মহেন্দ্রনাথ রাও। এই স্লাইডের মধ্যে স্ক্রিনশট নিতে পারো, খুব সুন্দর করে গুছিয়ে আমি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। ছবিটা রয়েছে এখানে দেখতে পারবে, পজ করে দেখতে পারো। এবং হচ্ছে শেষ হচ্ছে হরি মাধব মুখোপাধ্যায়, তিনি কিন্তু মরণোত্তর পেয়েছে বালুরঘাট থেকে পেয়েছেন। তো বালুরঘাট থেকে কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই গর্বের সাথে বলবে ইয়েস স্যার, আমরা প্রেজেন্ট, প্লিজ প্রেজেন্ট দিয়ে দেবে, ঠিক আছে? বালুরঘাট থেকে যারা যারা দেখছো তোমাদের গর্ব হরি মাধব মুখোপাধ্যায়, ঠিক আছে? হরি মাধব মুখোপাধ্যায়। এইবার আমরা দেখব অন্যান্য কারা কারা তোমার হচ্ছে পদ্মশ্রী পেয়েছেন যারা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যেমন দেখো এই স্লাইডের মধ্যে রয়েছে, কে রয়েছে? এ দেখো, নিশ্চয়ই তুমি ছবি দেখে বুঝে গেছো কে। 3 ইডিয়টস এর কথা মনে পড়ছে, আর মাধবন। তো মাধবন তিনি পেয়েছেন হচ্ছে 8 থেকে, কারণ অভিনয়ের সাথে সম্পর্কিত তিনি। মাধবন পেয়েছেন মহারাষ্ট্র, তার রাজ্যটা মনে রাখবে, মহারাষ্ট্র থেকে। দেন হচ্ছে তোমার সতীশ শাহ, তার মুভিও অনেক মুভি দেখেছো, কমেডিয়ান তিনি ছিলেন বলিউডের। মরণোত্তর পেয়েছেন, তিনি মারা গেছেন। তো মরণোত্তর তিনি পেয়েছেন। পদ্মশ্রী পেয়েছেন 2026 সালে মহারাষ্ট্রে, তিনিও আর্ট ফর্ম থেকে পেয়েছেন। অভিনেতা তো আর্ট ফর্ম থেকে পেয়েছেন। নাম হয়তো জানতেন, আমি নাম আজকে তোমাদের দেখালাম। নাম হচ্ছে সতীশ শাহ। সতীশ শাহ। 3 নম্বর হচ্ছেন কে? 3 নম্বর হচ্ছে এনারকে অনেকেই চিনবে না, ইনি হচ্ছেন আর্ট ফর্ম থেকে পেয়েছেন, ঠিক আছে? ইনি হচ্ছে উত্তরপ্রদেশ থেকে পেয়েছেন। নাম হচ্ছে কি অনিল কুমার রস্তোগি। অনিল কুমার রস্তোগি হচ্ছে অনিল কুমার রস্তোগি, অভিনেতা, ঠিক আছে? তিনি হচ্ছে অভিনয়ের সাথে সম্পর্কিত। ওকে, চলো তারপরে এখান থেকে তিনজনই হচ্ছে খেলোয়াড়, ভারতের খেলাকে বা তার বিশেষ বিশেষ ফিল্ডে বেস্ট দিয়েছেন। যেমন ইনি হচ্ছেন প্রবীণ কুমার, হকির সাথে সম্পর্কিত, উত্তরপ্রদেশ থেকে পেয়েছেন, তাকে দেয়া হচ্ছে প্রবীণ কুমার, ভারতের খেলোয়াড় একজন প্রবীণ কুমার। রোহিত শর্মাকে কে না চেনে? রোহিত শর্মা মহারাষ্ট্রের। এবং হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই বছর মানে লাস্ট ইয়ার 2025 সালে সাউথ আফ্রিকাকে হারিয়ে যে বিশ্বকাপ ঘরে নিয়ে এসছে, প্রথমবারের মতন মহিলারা জিতে নিয়ে এসছেন বিশ্বকাপ। আর সেই দলের টিম লিডার ছিলেন হচ্ছে হরমনপ্রীত। তো হরমনপ্রীত কৌর, তাকে দেয়া হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি থেকে পাঞ্জাব, স্পোর্টস ক্যাটাগরি পাঞ্জাব, স্টেট মনে রাখে পাঞ্জাব। আর মহারাষ্ট্র থেকে হচ্ছে রোহিত শর্মাকে দেয়া হয়েছে, ঠিক আছে? এবার এখানে দেখতে পাচ্ছি আরো তিনজন বিশিষ্ট ব্যক্তি যারা হচ্ছে পরীক্ষায় আসার মতন নাম। সেটা হচ্ছে সবিতা পুনিয়া, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকে জানো কিন্তু যারা জানো না তারা জেনে নাও। সবিতা পুনিয়া ভারতের একজন বিখ্যাত হকি প্লেয়ার, ওয়েমেন হকি টিম, ঠিক আছে? ওয়েমেন হকি টিম সবিতা পুনিয়া, তিনি রিপ্রেজেন্ট করছেন হচ্ছে হকিকে, ভারতের স্পোর্টস থেকে পেয়েছেন হকি টিমকে, এবং তার স্টেটটা হচ্ছে হরিয়ানা। তাহলে হরিয়ানার হচ্ছে সবিতা পুনিয়া, ঠিক আছে? এরপরে দেখতে পাচ্ছ হকি ফিল্ড থেকে বলদেব সিং হচ্ছে হকি থেকেই পেয়েছেন, তার বাড়ি হচ্ছে পাঞ্জাবে। তো পাঞ্জাব থেকে বলদেব সিং, হকির তিনি হচ্ছেন হকির কোচ ছিলেন বলদেব সিং, ঠিক আছে? এরপরে হচ্ছে আর্ট ফর্ম, ক্লাসিক্যাল সঙ্গীত, যেটা এসএসসির খুব পছন্দ। তো ক্লাসিক্যাল সঙ্গীত নয়, ক্লাসিক্যাল ডান্স থেকে দীপিকা রেড্ডি, কি নাম বললাম? দীপিকা রেড্ডি পেয়েছেন, তেলেঙ্গানায় তার বাড়ি, তেলেঙ্গানার হায়দ্রাবাদে তার বাড়ি হচ্ছে দীপিকা রেড্ডি, ঠিক আছে? এগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ নাম, ইম্পর্টেন্ট নেম। ওকে, তো এই যে কজনের নাম আমি পড়ালাম এগুলো গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রাখবে। এবার আমরা দেখব হচ্ছে যে কিভাবে দেয়, মানে কিভাবে সিলেকশন হয়। এই যে 131 জনকে যে দেয়া হয়েছে, এই 131 জনের নাম কে সিলেক্ট করেছে, ঠিক আছে? এবং দেখব কোনো বছর যে পদ্মশ্রী মানে পদ্ম পুরস্কার দেওয়া বন্ধ হয়েছিল কি হয়নি, এবং কারা কারা রিজেক্ট করেছে। এই 3টে টপিক দেখব আগামীতে। চলো দেখো পরের স্লাইডে কি দেখছি আমরা। দেখো এখানে আমরা দেখেছি, আগেই বলে দিয়েছি কেন দেয়া হয়। যারা যারা বিশেষ ফিল্ডের ক্ষেত্রে যেই ফিল্ডে রয়েছে সে বেস্ট, সেই জন্য তাকে দেয়া হবে। সেটা শিল্পক্ষেত্র হতে পারে, সমাজকর্ম হতে পারে, সমাজ বিষয়ক হতে পারে, তারপরে হচ্ছে বিজ্ঞান প্রকৌশল মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে হতে পারে, বাণিজ্য ক্ষেত্র থেকে হতে পারে, তারপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্র থেকে, সাহিত্য ক্ষেত্র থেকে, ক্রীড়া ক্ষেত্র থেকে, আর্ট ফর্ম থেকে, যেই ফিল্ডে বেস্ট সেই জন্য তাকে পদ্ম পুরস্কার 3টের মধ্যে যে কোনো একটা দেবে, ঠিক আছে? তার কাজের উপরে ভিত্তি করে, ঠিক আছে? এবার হচ্ছে বলছে যে পদ্ম পুরস্কার এমন অনেক ব্যক্তি রয়েছে, এটা তো ভারতের জন্য এই পুরস্কারটা, সর্বভারতীয়র জন্য, সমস্ত ভারতীয় এই পুরস্কারটা পেতে পারে। তো এই যে মনে করো আলকা ইয়াগনিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রোহিত শর্মা, এদের কথা আমরা চিনি ভালো করে। তো এরা কি কাজ করছে এটা প্রত্যেক ভারতীয় জানে যে তাদের কাজটা কি। কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে, একদম গ্রাম্য স্তরে এমন অনেক সাধারণ ব্যক্তি রয়েছে যারা ভারতকে সেবা করে গেছে, ভারতীয়দের সেবা করে যাচ্ছে নিঃস্বার্থে।
তাদেরকে কে রেসপেক্ট জানাবে, তাদেরকে কে সম্মান জানাবে? তখন 2014 সাল থেকে তোমার পদ্ম পুরস্কারের মধ্যে একটা নতুন ক্যাটাগরি অ্যাড হলো, মানে ওইভাবে করে ফর্মালি অ্যাড হয়নি, কিন্তু তাদেরকেও রেকগনাইজেশন করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অজ্ঞাত বীর। প্রশ্ন পরীক্ষায় আসবে অজ্ঞাত বীর, এটা অ্যাড হয়েছে 2014 সাল থেকে। অজ্ঞাত বীর এটাকে বলা হয় জনগণের পদ্ম। জনগণের পদ্ম মানে একেবারে তোমার আমার মতো সাধারণ ঘরের ব্যক্তি। কিছুদিন আগে কিন্তু, এক বছর কিন্তু নিউজ খুব ভাইরাল হয়েছিল যে উত্তরবঙ্গের একজন ব্যক্তি, সম্ভবত শিলিগুড়ির হবে, সে শিলিগুড়ি কি কোচবিহার ওই সাইডের হবে উত্তরবঙ্গের, যে একজন ব্যক্তি অ্যাম্বুলেন্স দাদা, তিনি হচ্ছেন তার গ্রামে যেই হচ্ছে অ্যাম্বুলেন্সের প্রয়োজন পড়ে, মানে হাসপাতালে যেতে পারছে না, অনেক দূর গ্রামের রাস্তা, তিনি হচ্ছেন তিনি হচ্ছেন কি করেন, তাকে সেই ব্যক্তিটাকে, মুমূর্ষু ব্যক্তিটাকে তিনি হাসপাতালে পৌঁছে দেন। তো এই কাজটা তিনি দীর্ঘদিন থেকে করে আসছেন। একটা মাস্টার মশাই, তিনি 1 টাকায়, মাস্টার মশাই না, একজন ডাক্তার ছিলেন, তিনি 1 টাকায় চিকিৎসা করতেন গ্রামের মানুষের। তো তারা, এই যে সাধারণ মানুষরা রয়েছে, তাদের নাম আমরা জানি না কেউ, তখন সরকার ভালো করে একটা ডিপার্টমেন্ট তৈরি করলেন এবং হচ্ছে রিসার্চ করে সেই সমস্ত মানুষগুলোকে খুঁজে নিয়ে এসে তাদের কাজের জন্য তাদেরকে রেকগনাইজ করা হচ্ছে। তো এইটাকেই বলা হচ্ছে কি জনগণের পদ্ম বা অজ্ঞাত বীর। ঠিক আছে, অজ্ঞাত বীর 2014 সাল থেকে আবিষ্কৃত, মানে চালু হয়েছে। বুঝতে পারলে? চলো আর কি দেখবো এখান থেকে। যোগ্যতা অলরেডি বলে দিয়েছি, যোগ্যতা কি হতে পারে, সবাই পেতে পারে, যে ভারতীয় সেও পেতে পারে, যে বিদেশি সেও পেতে পারে, তারপরে হচ্ছে অনাবাসী মানে ভারতীয় কিন্তু বাইরে থাকে সেও পেতে পারে, এনআরআই যারা, প্রত্যেকেই পেতে পারে, যে যেই ফিল্ডে বেস্ট তাকে ভারত সরকার রেকগনাইজ করতে পারে বা সম্মান জানাতে পারে এই পদ্ম পুরস্কারের মাধ্যমে। এবার হচ্ছে সাংবিধানিক বিধান, এটা ছোট্ট করে একটুখানি জেনে রাখো, যে যে পদ্ম পুরস্কার মানে যে কোনো সরকারি পুরস্কার, এই সরকারি পুরস্কারগুলো দেয়া হয় আর্টিকেল নাম্বার 18 থেকে, এবং 18 এতে স্পষ্ট করে এই কথাটা বলা আছে, কি বলা আছে, যে কোনো ভারতীয় নিজে চাইলেই তার নামের আগে কোনো উপাধি অ্যাটাচ করতে পারবে না। যেমন আগে প্রাচীনকালের রাজারা, মহারাজা, রাজাধিরাজ, ঠিক আছে, এই সমস্ত করতো, ইউজ করতো, যেমন মহাত্মা গান্ধী, গান্ধী নামে মহাত্মা, এগুলো আগে ব্যবহার হতো। স্বাধীন ভারতে একটা পর স্ট্রিক্টলি কনস্টিটিউশনে বারণ করে দেয়া আছে, নিষেধ করে দেয়া আছে আর্টিকেল নাম্বার 18 যে কেউ কোনো ব্যক্তি নামের আগে উপাধি ব্যবহার করতে পারবে না। যদি উপাধি ব্যবহার করে, কেন এরকম বাদ কেন করেছে? বাদ করেছে একটাই কারণে, যে আমরা সোশ্যালিস্ট কান্ট্রি, সমাজ আমাদের দেশের মধ্যে প্রধান, সমাজকে আমরা গুরুত্ব দিয়ে, সমাজে প্রতিটা মানুষ হচ্ছে সমান, কনস্টিটিউশনের চোখে বা সরকারের চোখে ভারতীয় প্রত্যেকে সমান, সে যত ধনী ব্যক্তি হোক না কেন আর যত দরিদ্রই হোক না, সবাই হচ্ছে সমান। সুতরাং কেউ যদি এরকম মনে করে নিজেকে মহান ব্যক্তি সাজানোর জন্য এরকম এক্সট্রা উপাধি ব্যবহার করে, তাহলে সে হচ্ছে কি নিজেকে অন্যদের থেকে সুপিরিয়র বলে মনে করছে। তো একটা ভেদাভেদ, বৈষম্য, ডিসক্রিমিনেশন আসতে পারে, আর্টিকেল নাম্বার 15 ভায়োলেশন হবে। সেই জন্য হচ্ছে আর্টিকেল নাম্বার 18 রাখা হয়েছে, যে কেউ নিজে থেকে কোনো এক্সট্রা তোমার হচ্ছে উপাধি ব্যবহার করতে পারবে না সরকারিভাবে। ঠিক আছে, কিন্তু এক্সেপশন রয়েছে, এই দেখো রায় বাহাদুর, নবাব, এই সমস্ত নাম তুই ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, কিন্তু একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? এক্সেপশনটা হচ্ছে ব্যতিক্রম, সামরিক উপাধি এবং একাডেমিক পার্থক্য। একাডেমিক উপাধি, একাডেমিক মানে কেউ পিএইচডি করেছে, তার নামের আগে ডক্টর বসবে, অবশ্যই বসবে, সে অ্যাচিভ করেছে সেটা পড়াশোনা করে। বা মনে করো সামরিক, যেমন অ্যাডমিরাল, মেজর, কর্নেল, এই যে এগুলো টার্মগুলো বা এই যে উপাধিগুলো, এগুলো তিনি ওই পদে গেছেন, পরিশ্রম করেছেন, সেই জন্য তাকে দেয়া হয়েছে ওই উপাধিটা, মানে ওই পদটা সে ব্যবহার করতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এক্সেপশন। কিন্তু এখন আর্টিকেল নাম্বার 18 ইয়েতে অনুযায়ী কোনো ব্যক্তি, কোনো ভারতীয় নিজস্ব নামের আগে কোনো উপাধি ব্যবহার করতে পারে না। এমনকি কেউ যদি পদ্ম পুরস্কারও পায়, ভারতরত্নও পায়, সেই তার নামের আগে ব্যবহার করতে পারবে না যে অমুক, এই সবসময় সরকারি ক্ষেত্রে সরকারি নামে, যে মনে করো একবারে ভোটার আধার কার্ডের মধ্যে লিখে দিল সে নাম চেঞ্জ করে পদ্মশ্রী বা অমুক ব্যক্তি, ঠিক আছে, পদ্মভূষণ অমুক ব্যক্তি, ব্যবহার করতে পারবে না। এমনি টিউজে নিউজ পেপারে বা মনে করো তোমার হচ্ছে খবরে টবরে এমনি চলিত ভাষায় বলে দেয় ঠিকই, কিন্তু কনস্টিটিউশনালি বলা যাবে না, ইউজ করা যাবে না সরকারিভাবে, এটা বলে মানা করা আছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে পদ্ম পুরস্কার যারা পায় তাদের নাম কিভাবে নির্বাচিত হয়, কারা কিভাবে নির্বাচন করে। তো এইটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর অফিস থেকে হয়। প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী যেই থাকবে না কেন, একদম প্রথম থেকে হয়ে আসছে এটা, প্রধানমন্ত্রী পিএমও প্রাইম মিনিস্টার অফিস থেকে এটা নির্বাচন হবে। তো প্রধানমন্ত্রী একটা কমিটি তৈরি করেন, এই কমিটিটাকে বলা হয় পদ্ম পুরস্কার কমিটি। পদ্ম পুরস্কার কমিটি বলা হয়। এবং এই পদ্ম পুরস্কার কমিটির মধ্যে মেম্বার কারা কারা থাকে দেখতে হবে। যেমন
মন্ত্রী পরিষদের হচ্ছে সচিব থাকে, স্বরাষ্ট্র সচিব থাকেন, রাষ্ট্রপতির একজন সচিব থাকবেন, মানে সেক্রেটারি সবাই এরা। যেমন পুরো মন্ত্রী পরিষদের সেক্রেটারি, স্বরাষ্ট্র সচিবের সেক্রেটারি মানে স্বরাষ্ট্র সেক্রেটারি, তারপর হচ্ছে তোমার রাষ্ট্রপতি যে সেক্রেটারি তিনি থাকছেন। এছাড়াও এক্সট্রা 4 থেকে 6 জনের মধ্যে একটা টিম থাকে, তারা হচ্ছে রিসার্চ করে, তারা কিছু নাম সিলেক্ট করে, তারা কিছু নাম সিলেকশন করে এই পেপারটা প্রথমে হচ্ছে প্রধানমন্ত্রীকে পাঠায়। প্রধানমন্ত্রী সেটাকে দেখে ফাইনাল কাটছাট করে তারপরে ফাইনালি কাকে পাঠা হয়, রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। এবং রাষ্ট্রপতি 2000 মানে রাষ্ট্রপতি হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবসের আগের দিন 25 তারিখে এই নামগুলো অফিসিয়ালি ঘোষণা করে দেন সরকারিভাবে, তিনি সিগনেচার করে। কারণ হচ্ছে তিনি হচ্ছেন সর্বোচ্চ ব্যক্তি ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী রাষ্ট্রপতি। তো যেই রাষ্ট্রপতি থাকবে সেই রাষ্ট্রপতি সেই নামগুলো ফাইনালি পুরোপুরি ঘোষণা করে দেবে একেবারে সরকারিভাবে। তো যেমন 131 জনের নাম এসছে এইভাবে করেই এসেছে, প্রতি বছর তাই হয়, বুঝেছো? কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হবে না, এখন শুধু নাম এসেছে। অ্যাওয়ার্ডের জন্য একটা স্পেশাল সেরিমনি রাখা হয়, অনুষ্ঠান রাখা হয়, সেটা রাষ্ট্রপতি ভবনে হয়, প্রতি বছর হয়। ওই জন্য আমরা পদ্ম পুরস্কার বছরে দুবার দুবার করে পড়বো, ঠিক আছে? এই যে প্রজাতন্ত্র দিবসের দিন প্রাক্কালে এটা ঘোষণা করা হচ্ছে 25 তারিখে, কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে প্রতি বছর মার্চ এপ্রিল নাগাদ, প্রতি বছর মার্চ এপ্রিল নাগাদ রাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রপতি ভবনে হয়। এই যে রাষ্ট্রপতি ভবনে, সেখানে রাষ্ট্রপতি উপস্থিত হন এবং প্রত্যেক অ্যাওয়ার্ডিজ যারা রয়েছে, যাদের নাম ঘোষণা করা হয়ে গেছে, তাদেরকে একটা ডেট বলা হবে, ওই দিন তারা উপস্থিত হবে এবং হচ্ছে লাইভ দর্শকের কাছে পুরোপুরি জনগণের সামনে সেই অ্যাওয়ার্ডগুলো তাদেরকে নাম ডেকে ডেকে দেয়া হবে এবং হচ্ছে রাষ্ট্রপতির সাথে দেখা করার সুযোগ পাবে। রাষ্ট্রপতি ভবনে কে যেতে পারে? রাষ্ট্রপতি ভবনে সাধারণ তুমি আমি দেখতে পারবো রাষ্ট্রপতি ভবনে? তো রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সামনে রাষ্ট্রপতির হাত থেকে নিচ্ছে, এটার থেকে আর বড় সম্মানের কি হতে পারে তার জীবনে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে করে তাদের পুরস্কার দেয়া হয় এবং পুরস্কারে দেয়া হচ্ছে একটা শংসাপত্র বা সনদ দেয়া হচ্ছে, একটা মেডেল দেয়া হচ্ছে। প্রথমে ভিডিওর প্রথমে যে মেডেলটা দেখালাম সেই মেডেলটা বা পদকটা দেয়া হবে এবং একটা প্রতিলিপি পান দেওয়া হবে, ঠিক আছে? প্রতিলিপি দেওয়া হবে। এখানে কোনো জায়গায় ক্যাশ প্রাইজ নেই। তার মানে ভারতরত্নের মতনই পদ্ম পুরস্কারের কোনোটাতেই, সেটা পদ্মশ্রী হোক, পদ্মবিভূষণ, পদ্মভূষণ হোক না কেন, ক্যাশ প্রাইজ বা ক্যাশ মানি থাকে না। কিন্তু কেন থাকে না ক্যাশ মানি? থাকে না একটাই কারণে, এই পদ্ম ভারতরত্ন কারা পায়, পদ্ম পুরস্কার কারা পায়? বিশেষ ব্যক্তি, সিনিয়র ব্যক্তিরা পায়, যারা হচ্ছে তার ফিল্ডে বেস দিয়েছে। কেউ মনে করো ক্লাসিক্যাল ডান্সার বা ক্লাসিক্যাল মিউজিশিয়ান বা ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায়, সে হচ্ছে আলাদাই লেভেলের, আলাদাই জগতের একজন ব্যক্তি, মানে উচ্চ পদস্থ, আমাদের তোমাদের মতন ব্যক্তি নয়। তিনি হচ্ছেন সাধনা করেছেন, সেই সাধনা করে ওই জায়গাতে পৌঁছেছেন। তো তাকে যদি মনে করো ক্যাশ প্রাইজ দেওয়া হয়, তার আর্টটা, তার ট্যালেন্টটাকে অসম্মান জানানো হবে না টাকা দিয়ে? তো সেই জন্য টাকা দিয়ে তার সম্মানটাকে ছোট না করে এখানে খুব বুদ্ধির সাথে হচ্ছে এখানে কোনো ক্যাশ প্রাইজ রাখাই হয়নি, তার হচ্ছে তোমার পদক এই সমস্ত ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়। এটা এমনিতেই বড় একটা পুরস্কার, বিশাল বড় পুরস্কার। পদক পাওয়া রাষ্ট্রপতির কাছ থেকে এর থেকে আর বড় কি হতে পারে, বুঝলে? তো এইরকম দেখবে অনেক সময় ছোট, মানে আমরা ছোটবেলায় যেমন বাংলা সিনেমা দেখতাম, হিরো যাচ্ছে, এক শিল্পপতির বাচ্চা মনে করো গাড়িতে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেখান থেকে উদ্ধার করলো বাচ্চাটাকে উদ্ধার করলো। এবার শিল্পপতি খুশি হয়ে বলছে কি, ধনী ব্যক্তি খুশি হয়ে বলছে, এই নাও তুমি আমাকে, আমার মেয়েকে বা ছেলেকে বাঁচিয়েছো, তোমার জন্যই নাও, তোমার পারিশ্রমিক দিচ্ছি। তখন হিরো কি বলবে? হিরো বলবে সে হচ্ছে মায়ের সন্তান, সে তার মা তাকে হচ্ছে সততা শিখিয়েছে, তার মায়ের থেকে শিক্ষা পেয়েছে, সে গর্বে বুক চওড়া করে বলবে, আমি আমার পরিশ্রমের যেই পারিশ্রমিক সেটাই নেই, সেটা আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য ছিল, মানুষের প্রাণ বাঁচিয়েছি, এর জন্য আমি কোনো পয়সা, টাকা পয়সা কিছু নেব না, তাহলে আমার মায়ের শিক্ষাকে অপমান জানানো হবে বলে ঘুরে দাঁড়াবে এরকম করে, ঠিক আছে? তো এইখানে কি, এইখানে হচ্ছে সেম একই রকম, এখানে কোনো টাকা পয়সা কিছু দেওয়া যায় না বা দেয় না, দিয়ে তাদেরকে ছোট করে না, বুঝেছো তো? এইটুকুনি বোঝা গেল। এবার দেখবো এমন কিছু ব্যক্তি রয়েছে যাদেরকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, তিনটের মধ্যেই পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, কিন্তু তারা অ্যাকসেপ্ট করেনি, তারা হচ্ছে কি করেছে, রিটার্ন করেছে খুব সম্মানের সাথে। তারা কারা, লিস্ট এক ঝলকে দেখে নি, চলো দেখো। এখানে 3 জনের নাম রয়েছে, কিন্তু 2 জনের তো ছবি দেওয়া আছে। বুদ্ধদেব বাবুকেও কিন্তু দেওয়া হয়েছিল, পদ্মভূষণ করা হয়েছিল 2022 সালে, লিস্ট আউট হয়েছিল তার নাম, কিন্তু তিনি রিজেক্ট করেছেন। 2022 সালে ওই একই বছর পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়কে, দেখতে পাচ্ছ সন্ধ্যা মুখোপাধ্যায়, তিনি রিজেক্ট করেছেন এই কারণে বলেছে যে তিনি বহুদিন থেকে গান করে আসছেন এবং হচ্ছে সেই দক্ষতার সাথে গান করে আসছেন, খুব সিনিয়র শিল্পী, তার শিল্পী সত্তাকে এখন হচ্ছে সম্মান জানানোর সময় পেল সরকার, তাই তিনি এটাকে রিজেক্ট করেছেন। এবং তাও কি, তাকে পদ্মশ্রী পুরস্কার দিয়েছে, পদ্মবিভূষণ বা হচ্ছে তোমার পদ্ম ভূষণ দিতে পারতো, সেটা না দিয়ে পদ্মশ্রী পুরস্কার দিয়েছে, সেই জন্য তিনি রিজেক্ট করেছেন। এই দুজন। এরপরে দেখো রয়েছে বাবা আমতে, খুব বিখ্যাত একজন ব্যক্তি বাবা আমতে,
ঠিক আছে? বাবা আমতে হচ্ছে প্রথম ভারতীয় যিনি ইউনাইটেড নেশনের হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন সেই ব্যক্তি, তিনি হচ্ছেন পদ্মভূষণ রিজেক্ট করেছেন এবং পদ্মশ্রী দুটোই রিজেক্ট করেছেন। ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে সর্দার সরোবর বাঁধ সেটা তার এগেনস্টে ছিলেন, তো সেই জন্য সে হচ্ছে সরকারের ইয়ের কাছ থেকে, সেই সরকারের কাছ থেকে আদিবাসী মানুষদের প্রাণ কেড়ে নেওয়ার জন্য তিনি প্রতিবাদ স্বরূপ হচ্ছে তুমি এটা তিনি রিজেক্ট করেছেন। বিলায়েত খান একমাত্র ব্যক্তি, দেখো বিলায়েত খান হচ্ছে সেই ব্যক্তিদের মধ্যে পড়ে যিনি হচ্ছেন তিনটেই পেয়েছেন, তিনটেই পুরস্কার, তিনটেই পুরস্কার তাকে দেওয়া হয়েছিল, তিনি হচ্ছেন তিনটেই রিজেক্ট করেছেন, একটাও অ্যাকসেপ্ট করেননি বিলায়েত খান। বিলায়েত খান এই বলে যে তার যে দক্ষতা, তার যে অভিজ্ঞতা, তিনি যে তার যে ট্যালেন্ট, প্রতিভা, তার প্রতিভাকে জাজ করার মতন ওই কমিটির মধ্যে দেখালাম, ওই কমিটির মধ্যে এমন কেউ ব্যক্তি, বিশেষ ব্যক্তি নেই, সেই জন্য তিনি রিজেক্ট করেছেন। এরপরে রমিলা থাপার, ঐতিহাসিক, এই যে রমিলা থাপার ঐতিহাসিক, তিনি হচ্ছে রিজেক্ট করেছেন। আন্না হাজারে, সবাই চিনি আন্না হাজারেকে, তিনি রিজেক্ট করেছেন। পদ্মবিভূষণ ইনি, পদ্মশ্রী হচ্ছে ইনি, ঠিক আছে, করেছেন। আর কেন করেছেন সেগুলো দেওয়া রয়েছে, সুন্দর করে স্ক্রিনশট নিতে পারো, বাড়িতে পড়বে, নোট ডাউন অবশ্যই করবে। বাদল সরকার সাহিত্যিক, তিনি পদ্মশ্রী রিজেক্ট করেছেন। তারপর হচ্ছে শরৎ অনন্ত যোশী, তিনি পদ্মশ্রী রিজেক্ট করেছেন, ঠিক আছে। এবং হচ্ছে সিদ্ধেশ্বরী স্বামী, তিনি পদ্মশ্রী রিজেক্ট করেছেন, এই যে ব্যক্তিটা। এবং হচ্ছে ইম্পর্টেন্ট ব্যক্তির নামটা তো মানে ছবি তো দেখেইছো, চেনো ভালো করে, ইনি হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর। সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর নন, তিনি হচ্ছেন ঋষি পণ্ডিত, ঋষি হচ্ছেন তোমার রবিশঙ্কর, তাকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল, তিনি 2014 সালে সেটাকে হচ্ছে পুরস্কারটিকে প্রত্যাখ্যান করেছেন। এই বিশেষ বিশেষ ব্যক্তিরা তারা পদ্মশ্রী, পদ্ম পুরস্কারের মতন একে রিজেক্ট করতে পারেন, ঠিক আছে, এতটা তাদের দক্ষতা রয়েছে। ওকে, দেখো এইখানে এক ঝলকে দেখে নেবো আমরা যে 2 বছর এমন ঘটনা ঘটেছে যে পদ্ম পুরস্কার দেওয়া হয়নি। এক হচ্ছে মোরারজি দেশাইয়ের সময়, 78 থেকে 79 সময় যখন মোরারজি দেশাই প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি মানে কেন, কারণ হচ্ছে প্রথম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী ছিলেন, কংগ্রেস হেরে গিয়ে অকংগ্রেসীয় তিনি হয়ে যান মোরারজি দেশাই। আর সরকারকে হচ্ছে তোমার জনগণ এই বলে অযোগ্য এবং রাজনীতিকৃত বলে হচ্ছে সমালোচনা করেছিল। তো সেই সময় একবার স্থগিত হয়েছিল, আর একবার দীর্ঘ সময়ের জন্য, প্রায় 3 থেকে 4 বছরের মতন দীর্ঘ সময়ের জন্য এটাকে স্থগিত করা হয়েছিল, মামলা চলছিল পদ্ম পুরস্কারের ক্ষেত্রে, ঠিক আছে। সেই জন্য এই দুবার এখনো পর্যন্ত ইতিহাসে পদ্ম পুরস্কার দেওয়া হয়নি, ঠিক আছে। আর একটা তোমাদের জানিয়ে রাখি যে কোনো ব্যক্তিকে মনে করো পদ্মশ্রী দেয়া হয়েছে, তো পদ্মশ্রী দেয়া হয়েছে, তারপরে যদি আরো কোনো পদ্ম পুরস্কার তাকে দেওয়ার কথা চিন্তা ভাবনা হয়, তার মধ্যে 5 বছরের গ্যাপ রাখতে লাগে, পরপর কাউকে দেয়া যাবে না। কেউ যদি পদ্ম পুরস্কার পেয়ে থাকে, নিম্ন পদ্ম পুরস্কার, উচ্চ পদ্ম পুরস্কারের জন্য তাকে 5 বছর ওয়েট করতে হবে, এটাও কিন্তু একটা নিয়ম কিন্তু, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই পুরো গোটা ভিডিওর মধ্যে প্রচুর ইনফরমেশন দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, এবং আই হোপ তোমরা নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছো, অনেক কিছু জানতে না। যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেশন ভালো লাগে, তাহলে ভাই শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে। এবং হচ্ছে কেউ প্রিপারেশন করুক আর না করুক, এটা কিন্তু প্রত্যেক ভারতীয় জানা উচিত। তো ভিডিওটাকে লাইক করে দাও, এবং হচ্ছে চ্যানেলটিকে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউ স্টাডি। আর আমি রঞ্জিত বর্মন, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক, ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। জয় হিন্দ।